Gothic layer. কলকাতা শহর যখন ঘুমিয়ে পড়ে তখন কিছু জায়গা জেগে ওঠে অন্য এক বাস্তবতা নিয়ে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন তেমনই একটি জায়গা। এই মেট্রো স্টেশনটির নামে আমরা অনেক গুজব, অনেক গল্প শুনেছি। আজকের গল্প রবীন্দ্র সরোবরের শেষ মেট্রোটি একজন বেঁচে ফিরে আসা যাত্রীর ভয়াল স্বীকারোক্তি। শেষ মেট্রোটা শুধু গন্তব্যে যায় না, এটা নিয়ে যায় অন্য একটি লোকে, অন্য একটি ডাইমেনশনে। শুরু হচ্ছে আজকের গল্প, রবীন্দ্র সরোবরের শেষ মেট্রো। যখনকার কথা বলছি তখন আমি কলকাতা শহরে নতুন এসেছিলাম। নতুন শহর, নতুন জীবন। আমি ছিলাম একটি ছোট্ট গ্রামের অতি সাধারণ একটি ছেলে, যে সারাদিনের কঠোর পরিশ্রমের পরে ভূতের গল্পের বই পড়তে পড়তে ঘুমোতে ভালোবাসত। এই শহরের গা ছমছমে গলি, বৃষ্টি ভেজা ফুটপাত, ভিজে বাতাসে লুকিয়ে থাকা ইতিহাস, এসবের সাথে তখনও পরিচয় হয়নি আমার। সেই দিনটা ছিল আমার প্রথম অফিসের শেষ দিন। সারা শরীর ভেঙে পড়েছিল পরিশ্রমে আর ফর্ম্যালিটিস করতে। সমস্ত কাজ সেরে যখন অফিসের বাইরে এসে পা দিলাম, তখন দেখলাম মেঘ ভেঙে অঝোরে বৃষ্টি নামছে। ব্যাগে ছাতা ছিল না, তো অগত্যা কী করব? বৃষ্টির মধ্যেই ফুটপাতের একটা সাইডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে করতে 9টা থেকে 9:30, 9:30 থেকে 10টা, 10টা থেকে 10:30, 10:40 হয়ে গেল। কোনো বাসের দেখা নেই। শেষে একটাই সিদ্ধান্ত নিলাম যে মেট্রো ধরব। কাছাকাছি ছিল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, কিন্তু আমি শুনেছিলাম যে 10টা, 10:30 নাগাদ শেষ মেট্রো সেখান থেকে চলে যায়। তবুও একটু আশা নিয়ে আমি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে যাই। গিয়ে আমি দেখি যে মেট্রো স্টেশন তখনও খোলা রয়েছে। ভগবানকে একটা ধন্যবাদ জানিয়ে আমি রবীন্দ্র সরোবর স্টেশনে ঢুকে যাই। তখনও আমি জানতাম না যে ওই রবীন্দ্র সরোবর স্টেশনে কী হতে চলেছে আমার সঙ্গে। স্টেশনে ঢুকতেই কেমন একটা সন্দেহ হলো আমার। স্টেশনটা একটু বেশিই খালি ছিল, না কোনো গার্ড। টিকিট কাউন্টার অবভিয়াসলি ক্লোজ ছিল, 10টায় বন্ধ হয়ে যায়, কিন্তু গার্ডরাও তো থাকার কথা। যাই হোক, আমি সিঁড়ি দিয়ে নেমে আসলাম নিচে। স্টেশন পুরো ফাঁকা, কোনো রকম আরোহীরও ভিড় নেই, কেউ নেই। শুধু পুরো প্ল্যাটফর্মে আমি একা বসে আছি, ওয়েট করছি লাস্ট মেট্রোর জন্য। বসে থাকতে থাকতে কয়েক মিনিট গেছে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন একটা ডাক দিল, যেন আমার পেছনের বেঞ্চে কেউ একজন বসে রয়েছে এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হ্যাঁ, আমি শুনেছিলাম, এটা কানের কোনো ভুল ছিল না। একটা ফুপানোর শব্দ, একটা নারী কণ্ঠের শব্দ। যেই আমি পেছনে ঘুরে তাকালাম, দেখলাম কিছু নেই। মনটাকে শক্ত করলাম, বললাম যে অনেক পরিশ্রম গেছে আজকে আর গল্পের বই পড়বো না, গিয়ে সোজা ঘুমিয়ে পড়ব। আর কয়েক মিনিট পরেই শেষ মেট্রো এসে ঢুকলো। আমি খুশি কামরায় ঢুকে পড়লাম। কামরা পুরোই ফাঁকা, অ্যাজ ইউজুয়াল। তো একেবারে শেষ কোণায় আমি গিয়ে বসলাম। মেট্রো স্টেশনে যে কোনো সিটে বসলে সেখান থেকে পরের এবং আগের কামরা দেখা যায়, যেহেতু প্রত্যেকটা ডোরস ইন্টারকানেক্টেড থাকে, তো একটা দিয়ে আরেকটা কামরাতে যাতায়াত করা যায়। তো আমি যে কামরাটাতে বসেছিলাম সেই কামরাটা ছিল পুরোটাই খালি। তার পরের কামরাটার এক কোণে একটা কেউ বসে রয়েছে, আমি সেটা দেখলাম। তো আমি তা দেখে একটু শান্তি পেলাম যে যাক, আমারই একা দেরি হয়নি, আমার অফিসেই একা লেট করে ছাড়ে না। তো যাই হোক, আমি মেট্রোতে বসে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলোকে সার্ফ করছিলাম। অনেক দিন কথা হয় না বন্ধুদের সঙ্গে, দেখি তো কে কী ছবি পোস্ট করেছে। সোশ্যাল মিডিয়া চেক করতে করতে চোখের এক কোণ থেকে আমি খেয়াল করতে পারলাম যে পাশের যে কম্পার্টমেন্টটা, সেখানে রীতিমতো কিছু একটা প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটির। সমস্ত লাইটগুলো বারবার করে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আর অদ্ভুত কথা, যে নারী মূর্তিটাকে আমি দেখেছিলাম একদম
কোনায় বসে রয়েছে, সে অনেকটা কাছে এসছে এবং সে প্রায় আমার কামরার শেষ সিট পর্যন্ত চলে এসছে। আমি ভাবলাম হয়তো সে এগিয়ে এসে বসতে চাইছে। তো যাই হোক, আমি আবার মোবাইল ঘাঁটতে শুরু করলাম যথারীতি। 1 থেকে 2 মিনিটের মধ্যে আমার মাথার ওপরে টিউবলাইটটি কাঁপতে শুরু করলো। সেই মুহূর্তে আমি দেখতে পেলাম যে সেই নারী মূর্তি এসে হাজির হয়েছে ঠিক আমার পাশের সিটের একটি কোণায়। লম্বা ভেজা কালো চুলে তার সমস্ত মুখ ঢাকা, তার আঙুলের সঙ্গে যেন কোনো মাংস লেগে নেই, একটা একটা হাড়। সে শক্ত করে ধরে আছে সিটটাকে। আমি একটু অস্বস্তি ফিল করলাম, কেমন নাকে একটা পচা গলা গন্ধ এসে আসলো। ব্যাস, তারপরেই লাইট অফ। নিকষ ও কালো অন্ধকার যেন সমস্ত কিছুকে গ্রাস করে নিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে আবার লাইট চলে উঠল, কিন্তু সে কোথাও নেই। সেই সিট ছিল সম্পূর্ণ খালি, যেন কেউ ওখানে বসেইনি। চুল থেকে ঝরে যাওয়া যে জলগুলো, সেই জলের ফোঁটাগুলো ওখানে ছিল না। আর হাতের ছাপ তো দূরের কথা। কিছুটা ভয় পেয়েছিলাম, তারপর আবার সব নর্মাল ছিল। 2-3 মিনিট আবার দেখলাম মাথার ওপরে টিউবলাইটগুলো কেমনভাবে দপদপ দপদপ করছে। এবার আমি আবার চোখ ফেরালাম ওই সিটটার দিকে, কিন্তু না, সেখানে কেউ নেই। সেই মুহূর্তে যখন আমি চোখটাকে ফিরিয়ে আবার নর্মাল জায়গায় নিয়ে আসছি, ঠিক তখনই আমি আমার ডান চোখের কোণা দিয়ে খেয়াল করলাম যে আমাদের এই মেট্রোর কম্পার্টমেন্টের যে লাস্ট দরজাটা, সেখানের ছাদ থেকে ঝুলছে সেই নারী মূর্তি। সমস্ত ছাদের উপরে পোকামাকড় কিলবিল করছে। লাইটের ভেতর থেকে বেরিয়ে আসছে ছোট্ট ছোট্ট কীট। তাদের মাঝখানে ঝুলে রয়েছে সেই অতি প্রাকৃতিক দেহটি। সমস্ত গা আমার যেন নিথর হয়ে গেল একটা পাথরের মতন। শীতদাঁড়ার ভেতর থেকে একটা হিম শীতল রক্তস্রোত বয়ে গেল নিচের দিকে। সারা গায়ে যেন একটা শিহরণ খেলে গেল। এ আমি কি দেখছি? সেই অশরীরী ঝুলছে বাদুড়ের মতো। তার চোখগুলোর জায়গায় রয়েছে শুধুমাত্র গভীর গহ্বর। তার দেহটা ছিল পেছনের কামরার দিকে, কিন্তু তার মাথাটা এক দৃষ্টিতে ঘুরে তাকালো আমার দিকে, অর্থাৎ 180 ডিগ্রি রোটেশন। সমস্ত গা শিউরে উঠল আমার। এই বিভৎস দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। তখনই মনে হলো যে আমি ছুটে পালিয়ে যাই। একবার মনে হলো যে আমি উঠে ছুটতে থাকলাম, পরক্ষণেই আমি নিজেকে আবার ওই সিটে বসেই ঘুরে গেলাম, যেন কিছুই ঘটেনি, এখানেই বসেছিলাম আমি। সমস্ত শরীর আবার কেঁপে উঠল। আমি মাথা নিচু করে সিটের নিচে একবার তাকালাম, না, কিছুই নেই। কিন্তু ট্রেনের ছাদের ওপরে একটা বিকট শব্দ হতে লাগলো, যেন দলে দলে পোকামাকড় ওপর দিয়ে চলে বেড়াচ্ছে এবং কেউ একজন হাড়ি পা নিয়ে ট্রেনের ওপরে চলাফেরা করছে বা হামাগুড়ি দিয়ে স্পিডে চলাফেরা করছে। সেই অশরীরীর মুখটি আবার জানলার রিফ্লেকশনে দেখতে পেলাম। এবার ঠিক আমার পেছনে তাকিয়ে আছে আমার দিকেই। তার মুখের মধ্যিখানে বিশাল একটা ফাঁকা গর্ত, চোখের জায়গায় কেবল দুটো কালো রক্তাক্ত গহ্বর। আমি হাঁপাতে থাকলাম, ঠান্ডা ঘাম ঝরছে। দূরে কোথাও ঘন্টার টুংটাং শব্দ শুনতে পেলাম, যেন কোনো নষ্ট ঘড়ির আওয়াজ। আমি সিট থেকে উঠে দাঁড়ালাম, দরজার দিকে হাঁটছি, কিন্তু আমার পদক্ষেপের সাথে সাথে আমি যেন এগোতে পারছি না। আমি যতই এগোচ্ছি, সেই মেট্রোর কম্পার্টমেন্টের দরজা আরও দূরে এগিয়ে যাচ্ছে, আরও দূরে এগিয়ে যাচ্ছে। আবার 1 সেকেন্ড পরে সঙ্গে সঙ্গে আমি নিজেকে আবার সিটের ওপরে বসে থাকতে খুঁজে পেলাম, যেন কিছুই ঘটেনি, সমস্ত কিছু নর্মাল। এবার হঠাৎ আবার লাইট নিভে গেল। আমি ভয়ে
আতঙ্কে নিথর হয়ে বসে থাকলাম। স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন আমার কানের পাশে ফিসফিসিয়ে বলে গেল, আমাকে বাঁচাও, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। হঠাৎ আবার লাইট জ্বলে উঠলো, কিন্তু এইবার যা দেখলাম সেটি না আমি ওই জন্মে কোনোদিনও ভুলতে পারবো, না কোনোদিনও স্বপ্নে সেটিকে দেখা আমি থামাতে পারবো। প্রচণ্ড বিস্ময়ে আমি তাকিয়ে দেখি কামড়া ভর্তি হয়ে রয়েছে অশরীরী নারী শরীরে। প্রত্যেকের চুল দিয়ে তাদের মুখগুলো ঢাকা এবং তারা সবাই আমার দিকেই ঘুরে রয়েছে। দম বন্ধ হয়ে গেল। বিকট রক্তের গন্ধে নাক যেন আমার বন্ধ হয়ে যাচ্ছে। অসম্ভব শীতলতা আমার হৃদয়কে খামচে ধরছে। তাদের প্রত্যেকের শরীর থেকে টুপ টুপ করে 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়ছে এবং সেগুলো গড়িয়ে গড়িয়ে আমার পা পর্যন্ত আস্তে আস্তে রক্তে রূপান্তরিত হচ্ছে। হাত ঘড়িটা দেখলাম, সময় থেমে গেছে। 10টা 54 এখনো বেজে রয়েছে। আমি কি অন্য কোনো ডাইমেনশনে প্রবেশ করেছি? ট্রেন তখনও চলছিল, কিন্তু কোথায় যাচ্ছিল আমি জানি না। আমি দৌড়ে উঠে ছুটে পালাতে গেলাম, কিন্তু আমার কাঁধের পেছনে একটা শীতল ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতে পারলাম। কেউ যেন আমাকে চেপে ধরেছে, আর একটা ধারালো নোকের আঁচড় আমার পিঠটাকে যেন চিড়ে দিয়ে বেরিয়ে গেল। গলার সব থেকে জোরে আর্তনাদ করার চেষ্টা করলাম, কিন্তু হায় এ কি, সেখান থেকে কঠোর নিস্তব্ধতা ছাড়া আর কিচ্ছু বেরোচ্ছে না, যেন আমি বোবা হয়ে গেছি। সমস্ত আলো আবার নিভে গেল। অট্টহাসি শুনতে পেলাম কানের পাশে। প্রায় জ্ঞানহীন অবস্থায় আবার আমার ঘুম ভাঙল। সামনে দেখছি একটা গার্ড আমাকে ডাকছে। সে বলছে, স্যার, এটি লাস্ট মেট্রো এবং এটি লাস্ট স্টপেজ, আপনাকে তো নেমে যেতে হবে। মেট্রো থেকে নেমে আমি যে কিভাবে বাড়ি পৌঁছেছিলাম সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু বাড়িতে ঢোকার পরে আমি যখন ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য, তখন ঘটল আরেকটি ঘটনা। আমি ভেবেছিলাম যে কঠোর পরিশ্রমের জন্য এবং অকাঠ্য ক্লান্তির জন্য আমার এটা হয়তো মানসিক ভ্রম ছিল, কোনো হ্যালুসিনেশন ছিল, কিন্তু তা নয়। স্নান ঘরে গিয়ে শাওয়ারটাকে অন করতেই পিঠের ওপর জলটা পড়ল আর প্রচণ্ড জ্বলে উঠলো। আমি যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম। আয়নার সামনে গিয়ে যখন পিঠটাকে ঘুরিয়ে দেখলাম, যা দেখলাম তা বলতে গিয়েও আমার রক্ত হিম হয়ে যাচ্ছে। পিঠের ওপর গভীর করে আঁকা একটি বিশাল রক্তাক্ত পেন্টাগ্রাম, আর তার মাঝখানে লেখা কিছু অচেনা ভাষার শব্দ, যার প্রতিটা অক্ষর যেন নড়ছে, যেন দম নিচ্ছে, যেন আমায় দেখতে পাচ্ছে। এই মুহূর্তেও তারা যেন আমার উপরে তাদের নজর টিকিয়ে রেখেছে এবং আমার প্রত্যেকটি মুভমেন্ট তারা সেই চোখ দিয়ে দেখে চলেছে।